নদীর ধারে বেঞ্চের উপরে বসে সুমন ও মেঘা অনেকক্ষণ ধরে গল্প করছিল। অনেক কথাবার্তার পর মেঘা সুমনকে বলে, এভাবে আর কতদিন চলবে সুমন? তুমি এত বড় বাড়ির ছেলে, তোমাদের এত বড় গার্মেন্টসের ফ্যাক্টরি রয়েছে, তোমার মা কখনোই আমাকে তার বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। হ্যাঁ, কি আমি দেখতে কালো, তারপরে আমার বাবা তোমাদের ফ্যাক্টরির সামান্য কর্মচারী। এমন করে বলছো কেন মেঘা? তোমরা আমাদের ফ্যাক্টরিতে কাজ করো বলে কি তোমরা ছোট হয়ে গেছো? আমি তো তোমার রূপ ও পয়সা দেখে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবাসি তোমার গুণ দেখে, তোমার স্বভাব দেখে, মানুষের প্রতি তোমার মায়া দেখে। এইসব কথা গল্প উপন্যাসে মানায় সুমন, বাস্তবে কেউ এসব মেনে নেয় না। ওদিকে মামারা আমার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে। ওনাদের বক্তব্য আমার বিয়ে না হলে মামাতো বোনেদের বিয়ে দিতে অসুবিধা হবে। এখন আমি কি করব বলো তো? মেঘা, তুমি কিছু চিন্তা করো না। আমি আজই মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। দেখবে একটা না একটা উপায় বের হয়েই আসবে। এভাবেই সুমন মেঘাকে ভরসা দেয়। সুমন হলো বৈশাখী টেক্সটাইলের মালিক সুবীর রঞ্জন বাবুর ছোট ছেলে। সুবীর মারা যাবার পর তার স্ত্রী বৈশাখী দেবী তার দুই ছেলে অমল ও সুমনকে একাই মানুষ করেন এবং ব্যবসাও দেখাশোনা করেন। বড় হয়ে অমল এবং সুমন ব্যবসার হাল ধরে। তারা তাদের বাবার ব্যবসাকে আরো উন্নত ও বড় করে। অমল এবং সুমনের বিয়ের বয়স হয়ে যাওয়ায় বৈশাখী দেবী তাদের জন্য পাত্র দেখা শুরু করেন। তার ইচ্ছে ছিল দুই ছেলের একসঙ্গে ধুমধাম করে বিয়ে দেবেন। এমনই এক সকালবেলা ঘটকমশাই তাদের বাড়িতে এসে উপস্থিত হন এবং বৈশাখী দেবীকে বলেন, আরে বৌদি, মিষ্টির থালাটা নিয়ে আসুন। এবার একটা পাত্রের খোঁজ পেয়েছি, আপনি দেখেই খুশি হয়ে যাবেন। আরে দূর ঘটকমশাই, আপনি প্রতিবারই একই কথা বলেন, কিন্তু পাত্রীর ছবি দেখে আমার একটাও পছন্দ হয় না। আপনার আনা কোনো পাত্রী আমার ছেলেদের যোগ্য নয়, বুঝেছেন? আরে আপনি এইভাবে না দেখে এইভাবে বলছেন কেন? আগে তো দেখুন, তারপর তো বিচার করবেন। এই নিন দেখুন, পুরো লক্ষ্মী প্রতিমার মতো, যেমন ফর্সা তেমনি লম্বা, নাকটাও তো পুরো বাঁশির মতো। বৈশাখী দেবী ছবিখানা হাতে নিয়ে দেখেন। সত্যি পাত্রীটিকে দেখতে খুবই সুন্দর ছিল। ছবি দেখি তার খুবই ভালো লাগে এবং তিনি বলেন, হ্যাঁ, এইবারে পাত্রীটা দেখতে খুব একটা খারাপ নয়। তাই এর পরিবার কেমন? বাপ কি করে শুনি? বাবা কি করেন মানে? কি বলছেন আপনি? পাত্রের বাবা যে বিখ্যাত বড় ব্যবসায়ী, শ্রী অখিলেশ মুখার্জি। ও তাই নাকি? তো বেশ বেশ, আপনি দেখুন, এ পাত্রী মোটামুটি আমার পছন্দ হয়েছে। আমার বড় ছেলে অমলের সঙ্গে বেশ মানাবে। কথাবার্তা যদি এগোনো যায় তা ভালোই হবে। তবে ঘটক মশাই, আরেকটা কথা, আমার ছোট ছেলের জন্য ঠিক এরকমই মেয়ে আপনাকে খুঁজে দিতে হবে। আমি ঠিক করেছি দুই ছেলের একসঙ্গেই বিয়ে দেব। বেশ বেশ বৌদি, আমি ঠিক এই রকমই আরেকটি পাত্রে তোমার ছোট ছেলের জন্য খুঁজে দেব। আমি থাকতে ওসব ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। এবারে উঠি কেমন? এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। সুমন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। ঘটক চলে যাওয়ার পর সে তার মায়ের কাছে এসে বলে, মা, এটা তুমি ঘটক মশাইকে কি বলছিলে? তুমি দাদার জন্য পাত্র খুঁজছো, সেটা খুব ভালো কথা, কিন্তু আমার জন্য কোনো পাত্রী খোঁজার দরকার নেই। তুমি ভালো করে জানো আমি মেঘাকে কত ভালোবাসি, আর আমি ওকে কথাও দিয়েছি যে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। সুমন, আর তুমি আমার এ ব্যাপারে রায় নেওয়ার প্রয়োজন মনে করনি, তাই তো? ও আমাদের ফ্যাক্টরিতে একটি কর্মচারীর মেয়ে মাত্র। তুমি ভালো করেই জানো সুমন, ওই মেয়েকে আমি এ বাড়ির বউ কখনো করতে পারবো না। কেন তুমি ওকে এবারই বউ করতে পারবে না মা? তুমি তো কখনোই ওর সঙ্গে মিশে দেখোনি। ও কত লক্ষ্মী মেয়ে, ওর ব্যবহার আচার আচরণ সবকিছুই ভালো। ওদের সঙ্গে আমাদের কি মেলে? না স্ট্যাটাস মেলে আর নাইবা কুল মেলে। তাছাড়া মেয়েটা যদি দেখতে শুনতে একটু সুন্দরী আর ফর্সা হতো তবে না হোক একটা কথা ছিল, তখন না হয় আমি সবাইকে কিছু একটা বুঝি সুঝিয়ে চুপ করিয়ে দিতাম। এখন ও মেয়েকে আমার বাড়ির বউ করে আনলে 5 জন লোক 5 রকম কথা বলবে, সেটা কি শুনতে ভালো লাগবে? লোকের মতামত নিয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারবো না। আজ আমি তোমাকে বলে দিচ্ছি, আমি মেঘাকেই বিয়ে করব, আর না হলে সারা জীবন বিয়েই করব না। এবার বাকিটা তোমার উপর, তুমি কি করবে না করবে আমাকে জানিয়ে দেবে। এভাবেই বলে সুমন সেখান থেকে চলে যায়। সুমন চলে যাওয়ার পর বৈশাখী দেবী মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন। বিকেলে অমল ফিরে এলে তিনি অমলকে ডেকে সমস্ত ঘটনা শোনান। যা শুনে অমল বলে, মা, তুমিও ভাইয়ের কথাতে মত দিচ্ছ না কেন? আমি চন্দনবাবু আর ওনার মেয়েকে ভালোভাবেই চিনি। ওনারা খুব ভদ্র মানুষ, আর মেঘা খুবই পরিশ্রমী একটা ভালো মেয়ে। ভাই যদি মেঘার সঙ্গে সুখে থাকে তাহলে এতে ক্ষতি কি আছে? এইভাবে দুটো জীবন নষ্ট হতে দিও না মা, তুমি ওদের বিয়েতে রাজি হয়ে যাও। এরপর বৈশাখী দেবী সারাদিন ধরে এ ব্যাপারে চিন্তা করেন এবং শেষে নিজে রাজি হয়ে সুমন ও মেঘার বিয়েতে মত দেন। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে দুই ছেলের বিয়ে হয়ে যায় এবং দুই বৌমা গৃহপ্রবেশের জন্য দরজার কাছে এসে দাঁড়ায়। বৈশাখী দেবী আরতির থালা হাতে নিয়ে
দুই বৌমাকে স্বাগত জানান এবং বড় বউ অর্পিতাকে বলেন, আরে বড় বৌমা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, চলো আমি তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। এই বলে তিনি অর্পিতাকে নিয়ে তার রুমে চলে যান। তিনি মেঘাকে কিছুই বলেন না। অমলও তাদের পেছন পেছন রুমে চলে যায়। এদিকে মেঘা ও সুমন দরজার কাছে দাঁড়িয়েই থাকে। এমন সময় সুমন বলে, কি হলো মেঘা, তুমি কি ভাবছো? দরজার কাছে এইভাবে দাঁড়িয়ে থাকবে? চলো আমি তোমাকে আমাদের রুমে নিয়ে যাই। এরপর মেঘাকে সুমন তার রুমে নিয়ে আসে এবং বলে, এটা এতদিন আমার রুম ছিল, আজ থেকে আমাদের দুজনের। তোমার এই ঘরটা পছন্দ হয়েছে তো? এই ঘরটা আমার খুব পছন্দ সুমন, আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। সব থেকে বড় কথা হলো, আজ থেকে আমরা দুজনে একসঙ্গে এই রুম নিয়ে থাকবো। এর থেকে বড় পাওনা আমার কাছে আর কি হতে পারে। পরের দিন সকালবেলা অর্পিতা ও মেঘা দুজনে স্নান করে নিচে নেমে আসে। বৈশাখী দেবী অর্পিতার কাছে গিয়ে বলেন, বড় বৌমা, আজ তোমার প্রথম রান্না। তোমার যা যা রান্না করতে ভালো লাগে তুমি রান্না করো। আমি জানি তোমার হাতের রান্না নিশ্চয়ই তোমার মতোই সুন্দর আর ভালো হবে। তা তো অবশ্যই, আপনি একবার খেয়ে তো দেখুন আমার হাতের রান্না, খেয়ে আপনি কখনোই ভুলবেন না। মেঘা, তুমি বড় বৌমাকে সাহায্য করবে। ওর রান্না করতে যা যা লাগে তুমি ওকে জিজ্ঞাসা করে সামনে ধরিয়ে দেবে। আচ্ছা মা, ঠিক আছে। রান্নাঘরে এসে অর্পিতা মুখ বাঁকিয়ে বিরক্তির সুরে বলে, এরা নাকি বড় লোক, বৈশাখী টেক্সটাইলের মালিক। হ্যাঁ, আর এদের মেন্টালিটি একেবারে মিডিল ক্লাস। বাড়িতে তো চাকর বাকর থাকতে বৌমাদেরকে দিয়ে রান্না করাচ্ছে। কিন্তু দিদি, এটা তো একটা আচার নিয়ম, এটা তো করতেই হয়। আমি কার কাছে এসব কথা বলছি? এই মেয়েই তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে, কিন্তু আমি তো কিছুই রান্না করতে পারি না। মেঘা, তুই বরং এক কাজ কর, তুই যা রান্না পারিস তাই কর, আমি বরং এখানে বসে বসে দেখি। ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সময় মতো রেডি করে রাখছি। এই বলে মেঘা খুশি মনে সবকিছু রান্না করে। অন্যদিকে অর্পিতা একটি টুলের উপরে বসে ফোন ঘাঁটতে থাকে। রান্না বান্না হয়ে যাওয়ার পর মেঘা সমস্ত রান্নার আইটেমগুলো টেবিলে সাজিয়ে দেয়। এরপর সবাইকে খেতে ডাকে। খাবারের টেবিলে সবাই মেঘার হাতে রান্না খেয়ে অবাক হয়ে যায়। এমন সময় বৈশাখী দেবী বলেন, আরে বড় বৌমা, আমি তো কল্পনাও করতে পারিনি যে তুমি এত ভালো রান্না করবে। তোমার রান্নার হাত তো আমার থেকে অনেক ভালো। মা, আপনাদের খাবারগুলো পছন্দ হয়েছে তো? আজ আমি অনেক মন দিয়ে আপনাদের জন্য এসব রান্না করেছি। সবার যদি খাবার পছন্দ হয়, এটাই আমার কাছে অনেক বড় কথা। এভাবেই অর্পিতা মিথ্যা বলে পুরো ক্রেডিটটা নিজেই নিয়ে নেয়। মেঘারও এই পরিস্থিতিতে কিছুই বলার থাকে না, তাই সে চুপ করেই রয়ে যায়। খাওয়া হয়ে গেলে সুমন ঘরের মধ্যে এসে মেঘাকে বলে, মেঘা, সত্যি করে বলো তো, খাবারটা কে রান্না করেছে? এ তো তোমার হাতের রান্না ছিল। আমি তোমার হাতে রান্না খেয়েছি। আমি হলপ করে বলতে পারি এটা তোমার ছাড়া আর কারুর না। বুঝতে যখন পেরেই গেছো, তখন আর এই কথা ছড়িও না। বড়দি যখন নিজের রান্নার ক্রেডিট নিয়ে খুশি আছে, তাহলে তাকে খুশিতে থাকতে দাও। ওইসব আমি কিছু মনে করি না। সত্যি মেঘা, তোমার মতো মেয়ে হয় না। আমি তোমাকে বউ হিসেবে পেয়ে সত্যিই ধন্য। একদিন আমার মতো সবাই তোমাকে বাড়িতে মেনে নেবে। কয়েকদিন পর বৈশাখী দেবীর বাড়িতে তার ছোট বোন সুলেখা ও জামাইবাবু তপন বাড়িতে আসে। বিয়ের সময় তারা দেশে ছিল না, তাই তারা বৌমাদেরকে দেখার জন্য সেদিন তাদের বাড়িতে আসেন। তাদেরকে দেখে বৈশাখী দেবী খুবই খুশি হয়ে যান এবং বলেন, আরে সুলেখা, জামাইবাবু, তোমাদেরকে বিয়ের সময় কত মিস করেছি তোমরা জানো? আর বলিস না দিদি, তোর জামাইবাবুর অফিসে চাপ সবই তো জানিস। তবে এবারে বেশ কিছুদিনের ছুটি নিয়ে এসেছি। রিমির জন্য একটা পাত্র দেখা হচ্ছে। আগামী মাসে পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসবেন। ভাবছি এবার বিয়েটা পাকা করে তবেই ফিরে যাব। এ তো খুব ভালো কথা। দেখতে দেখতে আমাদের রিমিমাও কত বড় হয়ে গেল বল। তারা যখন এভাবে কথাবার্তা বলছিল, তখনই মেঘা টেবিলে তাদের জন্য সমস্ত রকমের খাবার সাজিয়ে চলে যায়। বৈশাখী দেবী, সুলেখা দেবী এবং তপনবাবুকে খাবারের টেবিলে নিয়ে আসে। খাবার খেয়ে সুলেখা দেবী এবং তপনবাবু খাবারের খুবই সুনাম করতে থাকেন এবং সুলেখা দেবী বলেন, আরে বাহ, খাবার তো দারুণ টেস্টি হয়েছে। এই দিদি, কি রান্না করেছে রে এত ভালো ভালো খাবারগুলো? অর্পিতা সেখানেই দাঁড়িয়েছিল। এমন সময় বৈশাখী দেবী অর্পিতাকে দেখিয়ে বলেন, এসব আমার বড় বৌমা নিজের হাতেই রান্না করেছে রে। ওর রান্নার হাত অসাধারণ, কেউ একবার খেলে কেউ ভুলবে না। আরে না না কাকিমা, রান্না এতটাও ভালো হয়নি, মা একটু বেশি প্রশংসা করছে। একেবারেই নয়, তোমার মা তো কম প্রশংসা করছে। তোমার রান্না তো খুবই ভালো হয়েছে। এরকম রান্না আমি আগে কখনোই খাইনি। যাক বৈশাখী, তোর ভাগ্য দেখছি খুবই ভালো। এরকম লক্ষ্মীর মতন দেখতে আর সরস্বতীর মতন গুণের একটা বৌমা পেয়েছিস। তা তোর ছোট বৌমা কেমন হয়েছে রে?
কেমন হয়েছে তা তো চোখেই দেখলি। যেখানে ছেলের পছন্দ সেখানে কি আর আমার কিছু বলার অধিকার আছে? যে যার ভালোই সে তার বলছে, সময় হলে ঠিক বুঝবে। এরপর সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর মেঘা সমস্ত বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখে। অন্যদিকে অর্পিতা নিজের ঘরে গিয়ে ফোন ঘাঁটতে থাকে। দুদিন পরের ঘটনা। হঠাৎ সকালবেলা বাথরুমে যেতে গিয়ে বৈশাখী দেবী পা পিছলে পড়ে যান এবং তার কোমরে চোট লাগে। ডাক্তারবাবু তাকে বেড রেস্টে থাকতে বলেন। বৈশাখী দেবী নিজের রুম থেকে তার বড় বৌমাকে ডাকেন এবং বলেন, বড় বৌমা, ও বড় বৌমা, একবার এসো না মা, আমার পাশে বসো। আমার কোমরের অসহ্য যন্ত্রণা হচ্ছে, একটু তেল দিয়ে মালিশ করে দাও না মা, আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। নাও এবার বুড়ি সেবা করো, সব জ্বালা যন্ত্রণা জানো বাপু। বৈশাখী দেবী উপর হয়ে শুয়েছিল। এমন সময় মেঘা দুধ দেওয়ার জন্য তার ঘরে আসে। সে টেবিলে দুধের গ্লাস রাখে। তখন অর্পিতা তাকে ইশারা করে বৈশাখী দেবীর কোমর মালিশ করে দিতে বলে এবং নিজে সেখান থেকে উঠে চলে যায়। মেঘা বসে বসে বৈশাখী দেবীর কোমরে তেল মালিশ করে দেয় এবং আরামে বৈশাখী দেবী ঘুমিয়ে পড়েন। মেঘা খুবই ক্লান্ত ছিল, তাই কোমর মালিশ করতে করতে সেও বিছানাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলায় যখন বৈশাখী দেবীর ঘুম ভাঙে তখন তিনি মেঘাকে দেখে অবাক হয়ে যায় যে মেঘা চেয়ারে বসে বিছানায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। তিনি ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারেন এবং মেঘাকে ডেকে বলেন, মেঘা তুমি এখানে? বড় বৌমা কোথায়? আসলে মা, দিদির খুব ঘুম পাচ্ছিল, তাই এই এক্ষুনি দিদি উঠে গেল। তাই বুঝি? ও ঠিক আছে, রান্নাঘরে গিয়ে আমার জন্য একটু চা করে আনো তো, দেখো তোমার দিদির ঘুম ভাঙলো কিনা। সেদিন সন্ধ্যাবেলায় বৈশাখী দেবীকে দেখতে আবারও সুলেখা দেবী আসেন। কিছুক্ষণ বসে চাটা খেয়ে তিনি সবার সামনে অর্পিতাকে বলেন, অর্পিতা বৌমা, আমি একটা সমস্যায় পড়েছি, তুমি যদি একটু হেল্প করো তাহলে খুবই উপকার হয় আমার। কি সমস্যা মাসিমা? আমাকে বলুন না, আমি সব রকমের হেল্প করতে রাজি আছি। আসলে কালকে হঠাৎ ছেলেপক্ষ রিমিকে দেখতে আসছে, আর আমাদের বাড়ির রাঁধুনিটাও অসুস্থ হয়ে পড়েছে। আসলে ডেঙ্গু হয়েছে। এই মুহূর্তে আমি আর কোনো ভালো রাঁধুনি পাচ্ছি না। তুমি যদি কালকের দিনটা আমাদের বাড়িতে গিয়ে কয়েকটা মেন ডিশ রান্না করে দিতে পারো তাহলে খুবই উপকার হয় মা, না হলে যে খুব বড় বিপদে পড়ে যাব। সুলেখা দেবীর কথা শুনে অর্পিতার মুখ শুকনো হয়ে যায়। সে কি উত্তর দেবে কিছুই খুঁজে পাচ্ছিল না। এমন সময় বৈশাখী দেবী বলেন, আরে এতে উপকারের কি আছে শুনি? বাড়ির বৌমা বাড়ির অনুষ্ঠানে একটু রান্নাই তো করবে, ও কোনো ব্যাপার নয়, ওটা অর্পিতা খুব ভালোই সামলে নেবে, তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় আমি ওকে পাঠিয়ে দেব। বন্ধুরা, এবার অর্পিতা কি করবে? সে কি সবার সামনে তার ভুল স্বীকার করে সত্যিটা বলে দেবে, নাকি চুপচাপ পরের দিন সুলেখা দেবীর বাড়িতে গিয়ে রান্না করবে? সেটা জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন। বৈশাখী দেবীর কথা শুনে অর্পিতা ঘাবড়ে যায়। সে বুঝতে পারে তাকে যে কোনোভাবে হোক সুলেখা দেবীর বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে হবে। তাই সে আমতামতা করে বলে, আমি এখন কিভাবে মাসিদের বাড়ি যাব? এখন তো আপনি অসুস্থ মা, আমি চলে গেলে বাড়ির সমস্ত কাজকর্ম কে করবে? আপনার দেখাশোনা কে করবে? মেঘা তো কোনো কিছুই ঠিকঠাক করে পারে না। না না না, এখন আমি আপনাকে এভাবে ফেলে ও বাড়িতে যেতে পারবো না। আমার কথা চিন্তা করো না বড় বৌমা, মেঘা কিছু পারে না তো কি হয়েছে? বাড়িতে এত চাকর বাকর আছে, ওদের নিয়ে আমি ঠিক ম্যানেজ করে নেব। তোমার মাসিমা এত বড় বুক করে যখন বলেছেন তখন ওদের এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। বৈশাখী দেবীর কথা শুনে অর্পিতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হলে মাসিমার বাড়ি যাব, রান্নাও করব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সঙ্গে মেঘাকে যেতে হবে, কারণ একা একা এত কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। হেল্পের জন্য মেঘাকে তো আমার দরকার আছে না। অর্পিতার কথা শুনে মেঘা মনে মনে ভাবে এইবারে সে অর্পিতার মিথ্যেতে আর যোগদান করবে না। তাই সে তখন বলে, মাসিমার বাড়িতে তোমাকে হেল্প করার জন্য লোকের কি অভাব আছে? মাকে এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না দিদি। ছোট বৌমা একেবারে ঠিক কথা বলেছে, এমন সময় দিদিকে একা ফেলে যাওয়াটাও ঠিক নয়, একজন তো এখানে থাকতেই হবে। আর তাছাড়া আমার বাড়িতে অনেকজন আছে যারা তোমাকে হেল্প করবে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এবার রেডি হও। অর্পিতার মনে মনে মেঘার উপরে প্রচন্ড রাগ হয়। সে বুঝতে পারে যে মেঘা ইচ্ছে করেই তার সঙ্গে না যাওয়ার জন্য এভাবে বলল। এরপর অর্পিতার কাছে আর কোনো পথ খোলা ছিল না, তাই সে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে সমস্ত সত্যি কথা স্বীকার করে নেয় এবং সবার কাছে বলে, মা মাসিমা, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি একটা মিথ্যে কথা আপনাদের সামনে বলেছি। আসলে আমি এসব রান্না কিছুই করতে পারি না, আমি তো এক কাপ চাও করতে পারি না, বিয়ের আগে আমি কখনো রান্নাঘরেই যাইনি।
সে কি বৌমা, সেদিন আমরা আসতে তুমি যে অত সুন্দর সুন্দর খাবার রান্না করে এনে দিলে, আমাদের খাওয়ালে, সেগুলো তাহলে কি ছিল? কে রান্না করেছিল সেগুলো? আমি বলছি, সেসব রান্না মেঘা করেছে। হ্যাঁ, এই মেঘা, যাকে আমি কখনোই বৌমা বলে ডাকিনি। সে সবসময় নিজের হাতে সমস্ত কাজ করেছে, আর সমস্ত কাজের ক্রেডিট নিয়ে গেছে এই অর্পিতা। এ নিয়ে মেঘা কখনোই আমার সামনে কোনো কথা প্রকাশ করেনি, কিন্তু আমি ঠিকই বুঝেছি এইসব কিছুর পেছনে মেঘারই হাত। বড় বৌমা, তুমি দিনের পর দিন আমাদেরকে মিথ্যে কথা বলে গেছো। এই কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। বৈশাখী দেবী এভাবে বললে অর্পিতার খুবই খারাপ লাগে এবং সে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর বৈশাখী দেবী সুলেখা দেবীকে বলে, সুলেখা, তুই আমার ছোট বৌমা মানে মেঘাকে নিয়ে যা, দেখবি তোর সমস্যার সমাধান ও করে দেবে ঠিক। বৈশাখী দেবীর কথা মতো সুলেখা দেবী মেঘাকে নিয়ে তাদের বাড়িতে যায়। মেঘাকে আসতে দেখে সুলেখা দেবীর স্বামী তপনবাবু অবাক হয়ে যান এবং তিনি সুলেখা দেবীকে বলেন, কি ব্যাপার গো, তুমি তো অনেক দিয়েছো বড় বৌমাকে, এ তো দেখছি ছোট বৌমা। সে অনেক গল্প, এখন এটুকু শোনো যে মেঘাই কালকে সমস্ত রান্না করবে। পরের দিন সুলেখা দেবী ওঠার আগেই ভোরবেলা মেঘা ঘুম থেকে উঠে যায় এবং রান্নাবান্নার সমস্ত আয়োজন করতে থাকে। কিছুক্ষণ পর সুলেখা দেবী উঠে রান্নাঘরে গিয়ে দেখেন রান্না প্রায় অর্ধেক হয়েই এসেছে। তাই দেখে মেঘা বলে, মাসিমা, আপনি উঠে পড়েছেন? আমি এখানে ময়দাটা মেখে রেখেছি। মটর পনির, চিকেন কোরমা, মাটন, কিমা, রায়তা, পায়েস, সন্দেশ এসব হয়ে গেছে। ওদিকে কাটলেটটা ম্যারিনেটও করতে দিয়েছি, আর মাছের আইটেমগুলো রান্না হয়ে এসেছে প্রায়। মেঘার কথা শুনে সুলেখা দেবী তো অবাক হয়ে যান এবং তিনি মেঘাকে বলেন, আরে মেঘা, তুমি তো দেখছি মেশিনের মতো কাজ করো। এখন সবে 6টা বাজে, এরই মধ্যে তোমার এত কিছু রান্না হয়ে গেল। কই দেখি দেখি কিমাটা কেমন হয়েছে। এই বলে তিনি একটি চামচ নিয়ে কিমাটা টেস্ট করে দেখেন এবং আনন্দে লাফিয়ে বলেন, আরে বাহ, এ তো ফাটাফাটি টেস্ট হয়েছে। সত্যি বৌমা, তোমার যে এত গুণ তা তোমাকে দেখে একেবারেই বোঝা যায় না। মাসিমা, মানুষকে দেখে কি আর সব কিছু বোঝা যায়? তার ভেতরটা কেমন? আমি দেখতে কালো বলে ছোটবেলা থেকেই অবহেলা পেয়েছি। মাও প্রথম প্রথম আমার উপরে ভরসা করতে পারেননি, তিনি বড়দিকেই বিশ্বাস করেছেন। মা, তুমি কষ্ট পেও না, মানুষ মাত্রই ভুল হয়, আর তোমাকে চিনতে আমরা সবাই ভুল করেছি। কিন্তু দেখো, উপরওয়ালা ঠিক সবার সামনে তোমার সত্যিটা তুলে ধরেছেন। আর যখন এভাবে কথা বলছিল তখন সেখানে রিমি আসে। তার পরনে একটা ওয়েস্টার্ন ড্রেস ছিল। সেই ড্রেস দেখিয়ে সে সুলেখা দেবীকে বলে, মা দেখো, টেলারের কাছ থেকে এটা আজকে নিয়ে এসেছি। আমাকে দেখতে কেমন লাগছে? এর ফিটিংসটা ঠিক আছে তো? এমন সময় মেঘা সুলেখা দেবীকে এবং রিমিকে বলে, মাসিমা, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলবো। কাল রিমি যদি এই ড্রেসটা না পরে একটা সুন্দর শাড়ি পরে তাহলে কেমন হয় বলুন তো? কিন্তু বৌমা, ছেলে তো আজ 10 বছর হয়েছে বিদেশে আছে, আর তার বাবা মাও মডার্ন, তারা জানে আমরা বিদেশে থাকি। এখন রিমি যদি শাড়ি পরে তাতে ছেলে যদি কোনো আপত্তি করে? দেখুন মাসিমা, ছেলেপক্ষ যতই বিদেশে থাকুক না কেন, তারা তো এদেশেরই মানুষ। তাদের কাছে আমাদের কালচার, আমাদের সভ্যতা কখনোই ছোট হতে পারে না। ঠিক এমন সময় তপনবাবু সেখানে আসেন এবং বলেন, ছোট বৌমা একেবারে ঠিক কথা বলেছে রিমি, তুমি আজ শাড়ি পরবে, এটাই আমাদের পরিবারের কালচার। ওদের যদি তোমাকে পছন্দ করার হয় তাহলে শাড়িতেই পছন্দ করবে। কিন্তু বাবা, আমি তো শাড়ি পরতেই পারি না, আর মাও কেমনভাবে শাড়িটা পরে, যেন ঠিক গোছানোই নয়। ও নিয়ে তুমি চিন্তা করো না রিমি, তোমাকে শাড়ি পরানোর দায়িত্বটা আমার। মেঘার কথা শুনে রিমি খুব খুশি হয়ে যায়। রান্নাবান্না শেষ হলে মেঘা সুন্দর করে রিমিকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। এরপর ছেলেপক্ষ আসে। রিমিকে দেখে তারা পছন্দ করে এবং খাবার খেয়েও তারা অনেক প্রশংসা করে। পাত্রের বাবা মৃণালবাবু বলেন, দাদা ভাই, রিমি এমনিতেই মিষ্টি একটা মেয়ে, আর এই শাড়িতে ওকে আরো সুন্দর লাগছে। আমি তো বিশ্বাস করতেই পারছি না, এতদিন বিদেশে থেকে ইন্ডিয়ার কালচারকে এত ভালোভাবে অ্যাডাপ্ট করে রেখেছে। আমাদের তরফ থেকে এই সম্বন্ধ পাকা ধরে নিন। এ কথা শুনে সবাই খুবই আনন্দিত হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেপক্ষ যখন বাড়িতে ফিরে যায়, তপনবাবু এবং সুলেখা দেবী মেঘার খুবই প্রশংসা করে ও তাকে একটি সুন্দর শাড়ি গিফটও করেন। সন্ধ্যাবেলায় মেঘা বাড়ি ফিরে আসে। বৈশাখী দেবী তাকে দেখে বলেন, কি গো বৌমা, ও বাড়ির সবাই তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। এতক্ষণ আমি সুলেখার সঙ্গেই কথা বলছিলাম, সে তো তোমার খুবই সুনাম করেছে। মা, মাসিমা, মেশো আমাকে এই শাড়িটা গিফট করেছেন, দেখুন খুব সুন্দর না? অর্পিতা আড়াল থেকে সবকিছুই শুনছিল। মেঘার প্রশংসা এবং গিফট দেখে সে মনে মনে জ্বলতে থাকে। এরপর থেকে মেঘার উপর তার রাগ দ্বিগুণ হয়ে যায়। সে আর মেঘাকে সহ্যই করতে পারে না।
এবং প্রতি পদে পদে তাকে অপমান করত। দেখতে দেখতে মেঘা ও অর্পিতার বিয়ে 1 বছর হতে যায়। একদিন সন্ধ্যাবেলা বৈশাখী দেবী তার 2 ছেলে এবং 2 বৌমাকে ডেকে বলেন, শোনো, সামনের রবিবার তোমাদের বিয়ের 1 বছর হতে চলেছে, আর এই দিন আমি বাড়িতে একটা অনুষ্ঠান করতে চাই। তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করো, বাকি সব আয়োজন আমি করব। আর হ্যাঁ বৌমা, যেহেতু এটা তোমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই আমাদের বংশের রীতি অনুযায়ী তোমাদেরকে আমি 2টো লেহেঙ্গা গিফট করব। সেই লেহেঙ্গা দুটো তোমরা সেদিন পরবে। মা, আমি কিন্তু ব্র্যান্ডেড ডিজাইনের লেহেঙ্গাই পরবো, কোনো আতিপাতি দোকানে লেহেঙ্গা আমি পরতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা এই পরিবারের বউ, তোমাদেরকে কি আমি আর আতিপাতি জিনিস দিতে পারি? তোমাদের জন্য আমি ব্র্যান্ডের লেহেঙ্গাই আনবো। 2 দিন পরে বৈশাখী দেবী তার 2 বৌমাকে ডাকেন এবং দুজনের হাতে 2টো লেহেঙ্গার ব্যাগ দিয়ে বলেন, বড় বৌমা, ছোট বৌমা, এই নাও তোমাদের লেহেঙ্গা। ফিটিংসটা ঠিক আছে কি না দেখে নাও, আর পছন্দ সহ জুয়েলারিও তোমরা নিজেরাই সিলেক্ট করে নাও, যা টাকা লাগে আমি দেব। এরপর 2 বৌমা যে যার লেহেঙ্গাটা খুলে দেখে। লেহেঙ্গা দেখে তারা দুজনেই খুবই খুশি হয়ে যায় এবং অর্পিতা বলে, মা, আপনি তো পুরো আমার টেস্ট অনুযায়ী অর্ডার করেছেন দেখছি লেহেঙ্গাটা তো দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মা, এত দামি লেহেঙ্গা দেবার কি দরকার ছিল? আপনি তো আমাকে মোটামুটি একটা লেহেঙ্গা দিতে পারতেন, এটা তো অনেক দাম। তোমার পছন্দ হয়েছে কিনা বলো, পছন্দ হলে দাম নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে মা। ব্যাস, তাহলেই হবে। এবার যাও, যে যার নিজের জুয়েলারি সিলেক্ট করে নাও, আমার অনেক কাজ বাকি আছে, আমি সেগুলো দেখে আসি। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। বৈশাখী দেবী চলে যাওয়ার পর অর্পিতা মনে মনে বলে, খুব শখ না তোর ব্রাইডাল লেহেঙ্গা পরার? তোকে পরাচ্ছি আমি ব্রাইডাল লেহেঙ্গা। তোর জন্য সেদিন আমাকে সবার সামনে অপমানিত হতে হয়েছে, এবার আমি এই অপমানের বদলা নিয়েই ছাড়বো। কিছুক্ষণ পর মেঘা যখন সেই লেহেঙ্গা তার রুমে রেখে বেরিয়ে আসে, তখন অর্পিতা তার ঘরে যায় এবং একটি কাঁচি দিয়ে তার লেহেঙ্গার ব্লাউজটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং ঘর থেকে চুপচাপ বেরিয়ে আসে। মেঘা এ ব্যাপারে কিছুই জানতে পারে না। অনুষ্ঠানের দিন সকালবেলা মেঘা যখন তার লেহেঙ্গাটা পরতে চায়, তখন সে চমকে ওঠে এবং দেখে যে তার লেহেঙ্গার ব্লাউজটা কেউ যেন টুকরো টুকরো করে কেটে ফেলেছে। তার কিছুই বুঝতে আর বাকি থাকে না। অর্পিতা রেডি হয়ে পার্টিতে নেমে আসে। তাকে দেখে বৈশাখী দেবী বলেন, আরে বাহ অর্পিতা, তোমাকে তো দারুণ মানিয়েছে। ছোট বৌমা এখনো নামছে না কেন বলো তো? সব গেস্টরা এসে হাজির হয়ে গেছে। কি জানি মা, ও কেন এত দেরি করছে। কিছুক্ষণ পর বৈশাখী দেবী মেঘার ঘরে যান এবং সেখানে গিয়ে দেখেন মেঘা বিছানার উপরে বসে বসে সেই ব্লাউজের টুকরোগুলো হাতে নিয়ে কাঁদছে। তিনি মেঘাকে এভাবে বসে কাঁদতে দেখে বলেন, আরে ছোট বৌমা, এটা কি করে হলো? কি এরকম করলো শুনি? আমি বুঝতে পেরেছি, এ নিশ্চয়ই বড় বৌমারই কারসাজি। ওর মনে এত হিংসা, তোমার সঙ্গে বদলা নেওয়ার জন্য এত নিচে নামতে পারে ও। এখন আমি কি পরে যাবো মা? এত কম সময়ে তো কোনো ট্রেলার আমাকে কিছু বানিয়ে দিতে পারবে না, আর আমার রেডিমেড কেনার মতো সময়ও নেই। এরপর বৈশাখী দেবী ঘর থেকে বেরিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর একটি ব্যাগ হাতে করে ঘরের মধ্যে প্রবেশ করেন এবং সেই ব্যাগ মেঘাকে দিয়ে বলেন, এই নাও বৌমা, তুমি আজ এই ড্রেসটা পরবে। তোমার দিদা আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে আমাকে এই লেহেঙ্গাটা গিফট করেছিলেন, আজ আমি এটা তোমাকে পরতে দিলাম। বৈশাখী দেবীর কথা শুনে মেঘার চোখে জল চলে আসে এবং সে তৎক্ষণাৎ বৈশাখী দেবীর দেওয়া লেহেঙ্গাটা পরে নেয় এবং নিচে নেমে আসে। মেঘাকে দেখে সব গেস্টরা তার দিকেই এগিয়ে আসে এবং তার প্রশংসা করতে থাকে, কারণ সেই লেহেঙ্গাটাতে মেঘাকে চমৎকার সুন্দর মানিয়েছিল। ফর্সা বউকে ছেড়ে সবাই কালো বউয়েরই প্রশংসা করছে। এই দিকে অর্পিতাও এগিয়ে আসে এবং মেঘাকে বলে, মেঘা, তুমি এই লেহেঙ্গা কোথায় পেলে? কেন দিদি, তুমি কি ভেবেছিলে তুমি আমার ড্রেসটা নষ্ট করে দিলে আমি আর পার্টিতে আসতে পারবো না? এভাবে তুমি আমাকে নিচে দেখতে চেয়েছিলে? তুমি খুব বড় অন্যায় করেছো বড় বৌমা। আজ তুমি অতি নীচ মনের একটা পরিচয় দিয়েছো। আমি তোমার আচরণ দেখে খুবই দুঃখ পেয়েছি। তুমি যা করেছো তা ক্ষমার অযোগ্য। কালকেই তুমি তোমার বাপের বাড়ি চলে যেও। বৈশাখী দেবী ও মেঘা এভাবে বললে অর্পিতা তার নিজের ভুলের কথা বুঝতে পারে এবং সে হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমি খুব বড় ভুল করেছি মা। মেঘা বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমাকে ছোট করব না, আর কখনো তোমার কোনো ক্ষতিও করব না। মা তোমাকে এত ভালোবাসছেন দেখে আমি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিলাম, তাই আমি এরকম কাজ করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এভাবেই অর্পিতা বারবার ক্ষমা চায়। তার কান্না এবং অনুতাপ দেখে বৈশাখী দেবী এবং মেঘা দুজনেই অর্পিতাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে বৈশাখী দেবী তার কালো এবং ফর্সা 2 বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।